কাউকে নিয়ে উপহাস করিও না, কারণ কোনো এক সময় নিজেই উপহাসের পাত্র হতে পারেন। ভিউয়ার্স, আমরা অনেক সময় প্রতিবন্ধী ভাতা মঞ্জুরির জন্য কিভাবে আবেদন করব এবং কিভাবে আবেদনপত্র লিখব এবং কার কাছে এবং কোন কার্যালয়ে আবেদন করব অনেকে আছে সেই বিষয়টি জানে না। আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত সেই বিষয়টি শেয়ার করব, কিভাবে আবেদনপত্র লিখবেন বা কিভাবে তৈরি করবেন এবং কোন কার্যালয়ে সেই আবেদনপত্রটি প্রেরণ করবেন। যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম প্রদর্শন করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন। আসুন জেনে নিই সেই বিষয়সমূহগুলি। ভিউয়ার্স, আপনারা একটি পেজ দেখতে পাচ্ছেন প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রেও একটি পেজ দেখতে পাচ্ছেন। সেই পেজ সমূহের মধ্যে কিছু কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছেন, তাহা পূরণ করে কার্যালয়ে স্থানান্তর করতে হবে। সেই বিষয়টি হচ্ছে আবেদনপত্র। আপনারা সেই আবেদনপত্রটি কার কাছ থেকে সংগ্রহ করবেন তা পরবর্তীতে উল্লেখিত করছি। প্রথম দিকে কিভাবে শূন্যস্থান পূরণ করবেন তা ক্রমান্বয়ে আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, প্রথম দিকে এখানে উল্লেখিত আছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা মঞ্জুরির আবেদনপত্র। আবেদনকারী নিজে পূরণ অথবা স্বাক্ষর করবেন অথবা কারো দ্বারা পূরণ করে নিজে টিপসহ দিবেন। ভিউয়ার্স, যার জন্য আবেদন করবেন তার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং তার স্বাক্ষর সহ পেছনে উল্লেখিত করে সেই ছবিটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী উল্লেখিত আছে বরাবর সমাজ সেবা কর্মকর্তা। এর পরবর্তী উল্লেখিত আছে উপজেলা শহর সমাজ সেবা কার্যালয়। তো এখানে দুইটি বিষয় উল্লেখিত আছে। আর যদি আপনি উপজেলা কার্যালয়ে দেন তাহলে সেক্ষেত্রে উপজেলা কার্যালয় উল্লেখিত করবেন। আর যদি আপনি আবেদনপত্রটি দ্বিতীয় ক্ষেত্রে শহর সমাজ সেবা কার্যালয়ে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এখানে অবলিক দিয়ে দুইটি বিষয় উল্লেখিত আছে। এর পরবর্তী এখন আপনি কোন জেলার এবং কোন থানায় সেটি উল্লেখিত রয়েছে এবং সেই উপজেলাটি, সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করবেন, থানা এবং জেলার নাম। এর পরবর্তী বিষয়সমূহ উল্লেখিত আছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা মঞ্জুরির জন্য আবেদন। এর পরবর্তী উল্লেখিত আছে মহোদয় বিনীত নিবেদন এই আছে আমি একজন ড্যাশ প্রতিবন্ধী ব্যক্তি। তো এই জায়গাতে আপনাকে উল্লেখিত করতে হবে আপনি যে প্রতিবন্ধী যে মানুষটির জন্য আবেদন করা হচ্ছে এখন তিনি কি শারীরিক প্রতিবন্ধী না শ্রবণ প্রতিবন্ধী না দৃষ্টিশক্তি প্রতিবন্ধী, আসলে কোন প্রতিবন্ধী কোন পর্যায়ের, তো সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করবেন। আমার বর্তমান বয়স ড্যাশ বছর, তো এই জায়গাতে তাহার বয়স কত বছর, সো সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী উল্লেখিত আছে আমি সরকার কর্তৃক প্রদত্ত অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য আবেদন করছি। আমার তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো, উল্লেখ্য যে আমার নিম্ন বর্ণিত তথ্যাদি সত্য। এর পরবর্তী প্রথম দিকে এখানে উল্লেখিত আছে নাম বাংলায়। এখন যে ব্যক্তিটির জন্য আবেদন করা হচ্ছে তার নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী ইংরেজিতে এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী যে ব্যক্তিটির জন্য আবেদন করা হচ্ছে তার পিতা বা স্বামীর নাম এই জায়গাতে উল্লেখিত করবেন। বা এর পরবর্তীতে 3 নম্বরে উল্লেখিত আছে মাতার নাম, তার মায়ের নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী তার জন্ম তারিখ, যার জাতীয় পরিচয় পত্রের যে জন্ম তারিখ উল্লেখিত আছে সো সেই তারিখটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী জাতীয় পরিচয় পরিচিতি বা জন্ম নিবন্ধন নম্বর যেটা উল্লেখিত থাকবে সো সেই বিষয়টি এই জায়গাতে নাম্বারটি উল্লেখিত করবেন। এর পরবর্তী লিঙ্গ বিষয়টি উল্লেখিত করতে পারেন, সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী ধর্ম, তিনি আসলে কোন ধর্মাবলম্বী, তিনি মুসলিম হিন্দু যেই ধর্মাবলম্বী হোক না কেন উল্লেখিত করবেন। এর পরবর্তী উল্লেখিত আছে বৈবাহিক অবস্থা, তিনি আসলে কোন অবস্থানে বসবাসরত আছেন সো সেই জায়গাটির নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী আসলে তিনি পেশা হিসেবে কি কোন পর্যায়ে সো সেই তাহার পেশাটি এই জায়গাতে উল্লেখিত করবেন।
এর পরবর্তী 9 নম্বরে উল্লেখিত আছে ঠিকানা। তিনি কোন স্থানে বসবাস করছেন সেই বাড়ির নাম বা গ্রামের নাম বা থানার নাম, উপজেলার নামটি এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী তিনি স্থায়ী ঠিকানা উল্লেখিত করতে পারেন। আর যদি বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে যে কোনো একটি জায়গায় উল্লেখিত করে পরবর্তীটি ওই শব্দটি উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী উল্লেখিত আছে বার্ষিক গড় আয়। তার বার্ষিক গড় আয় কতটুক, সো সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। বার্ষিক গড় মিনস বোঝাচ্ছে 12 মাসে আপনি কত টাকা আয় করেন। সো সেই যে কোনো একটা অ্যামাউন্টে 5, 6, 7 হাজার যে কোনো একটা অ্যামাউন্টে এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী স্বাস্থ্যগত অবস্থা, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। তো এখানে 4টি অপশন এখানে উল্লেখিত আছে, উপরে বক্স দেওয়া আছে। আসলে যদি সেই নিচে উল্লেখিত যে প্রথম ক্ষেত্রে উল্লেখিত আছে প্রতিবন্ধিতার কারণে সম্পূর্ণ কর্ম ক্ষমতাহীন, যদি সেটা সঠিকপূর্ণ হয় তাহলে সেটা জায়গাতে রাইট মার্ক দিবেন। আর যদি তিনি প্রতিবন্ধী কিন্তু কর্মক্ষেত্রে মানে কিছু কর্ম করতে পারে তাহলে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি সেই ব্যক্তিটি অসুস্থ হয় তাহলে সেই জায়গাতেও রাইট মার্ক দিবেন। আর যদি অপ্রকৃতিস্থ হয় তাহলে সেই জায়গাতেও রাইট মার্ক দিবেন। এর পরবর্তী প্রতিবন্ধিতার কারণে আংশিক কর্মক্ষমহীন, তাহলেও সেই জায়গাতে রাইট মার্ক দিবেন। আর যদি না হয় তাহলে কোনো বিষয় এখানে উল্লেখিত করতে হবে না, সেই বক্সগুলি খালি রাখতে পারেন। এর পরবর্তী আর্থ সামাজিক অবস্থা, তার সামাজিক অবস্থা কোন পর্যায়ের, সো সেই বিষয়টি এই জায়গাতে 2টি বিষয় উল্লেখিত আছে, একটা হচ্ছে আর্থিক অবস্থা আর একটা হচ্ছে সামাজিক অবশাখা। যে বিষয়টি উল্লেখিত আছে 2টি বিষয়, সো প্রথম দিকে লেখা আছে 3টি অপশন উল্লেখিত আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে 4টি অপশন উল্লেখিত আছে। যদি তিনি নিঃস্ব হয়ে থাকে তাহলে সেই জায়গাতে টিক চিহ্ন দিন। আর যদি সেটা কিছুই না হয়ে মানে নিঃস্ব না হয়ে থাকে তাহলে সেই জায়গাতে কিছু উল্লেখিত করার প্রয়োজন নেই। এর পরবর্তী উদান্ত, যদি তিনি উদান্ত হয়ে থাকেন মানে তার নির্দিষ্ট কোনো বসবাসের স্থান নেই তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে সে বিষয়টি উল্লেখিত করতে পারেন। আর যদি তিনি ভূমিহীন হয় তাহলেও সেই জায়গাতে রাইট মার্ক দিতে পারেন। আর যদি তার ভূমি অবস্থান থাকে তাহলে সেই জায়গাতে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এর পরবর্তী তার সামাজিক অবশাখা, তিনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে সেই জায়গাতে রাইট মার্ক দিবেন। আর যদি তালাক প্রাপ্ত হয় সেই জায়গাতেও রাইট মার্ক দিবেন। আর যদি না হয়ে থাকে কিছু উল্লেখিত করার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী তিনি যদি বিপত্নিক হয় তাহলে সেই জায়গাতে উল্লেখিত করতে পারেন, রাইট মার্ক দিতে পারেন। আর তিনি যদি পরিবার থেকে বিচ্ছিন্ন যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাতে রাইট মার্ক দিবেন। আর যদি পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে থাকে তাহলে সেই জায়গাতে কোনো বিষয় উল্লেখিত করার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী শনাক্তকরণ চিহ্ন, আসলে যে মানুষটার জন্য আবেদন করা হচ্ছে তিনি আসলে সঠিকপূর্ণ কিনা সেই জায়গাতে রাইট মার্ক বা সঠিক কথাটা উল্লেখিত করতে পারেন। এর পরবর্তীতে উল্লেখিত আছে প্রতিবন্ধিত্বের ধরন। সো এটা আমরা দ্বিতীয় পেজে উল্লেখিত আছে, প্রতিবন্ধিতার ধরন কি রূপ হতে পারে, শারীরিক, দৃষ্টি, শ্রবণ, বাক, বুদ্ধি, বহুমাত্রা বা অষ্টিক বা অন্যান্য কোনো বিষয় যদি এখানে উল্লেখিত আছে বা সেই বিষয়সমূহ ছাড়াও অন্য ক্ষেত্রে কোনো প্রতিবন্ধিতার ধরন হয়ে থাকলে তাহলে এই জায়গাতে বিষয়সমূহগুলি এই জায়গাতে যে কোনো একটি বিষয় উল্লেখিত করবেন। এর পরবর্তী প্রতিবন্ধিতার মাত্রা, আসলে প্রতিবন্ধিতার মাত্রা মিন্স কি বোঝাচ্ছে, এখানে 3টি অপশন উল্লেখিত আছে পরবর্তী পেজে, মৃদু, মাঝারি ও তীব্র। তাহলে এখান থেকে আসলে তিনি প্রতিবন্ধী কোন পর্যায়ের, সো এখান থেকে 3টা পর্যায় থেকে যে কোনো একটি পর্যায় এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী লেখা আছে জেলা সমাজ সেবা কার্যালয়ের নিবন্ধন নাম্বার। তো সেই বিষয়টি আপনারা কোথায় থেকে পেতে পারেন, আপনার যে পর্যায়ে আপনি বসবাস করছেন, যেই সমাজে বসবাস করছেন, সো সেই জায়গার মধ্যে ওয়ার্ডের সদস্য বা মেম্বার বা চেয়ারম্যান, পরিষদের যে কোনো কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি সেই নাম্বারটা সংগ্রহ করতে পারেন। আর যে কার্যালয়ে আপনি ফর্মটি জমা দিতে যাচ্ছেন তাদের যে কোনো একজন কর্মী থেকে আপনি কি করতে পারেন, সেই নাম্বারটি জেনে নিতে পারেন। এর পরবর্তী এখানে ওয়ার্ড সদস্য, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনি সেখানে তার স্বাক্ষরটি এই জায়গাতে উল্লেখিত করবেন।
প্রথম ক্ষেত্রে আপনাদের মাঝে আমি প্রথম পেজটি উল্লেখিত করলাম কিভাবে শূন্যস্থানগুলি পূর্ণ করবেন। এর পরবর্তী দ্বিতীয় পেজে কিছু শূন্যস্থান রয়েছে, তো সেই বিষয়সমূহগুলি কিভাবে পূর্ণ করবেন। প্রথম ক্ষেত্রে এখানে উল্লেখিত আছে, আমার শারীরিক অক্ষমতা জনিত কারণে ভাতা গ্রহণের জন্য শরীরের উপস্থিতি হওয়া সম্ভব নয়, তাই আমার ভাতা গ্রহণের জন্য নিম্নলিখিত ব্যক্তিকে মনোনয়ন দান করলাম। সেই সাথে নমিনিকে আমার মৃত্যুর পর প্রাপ্য ভাতার অর্থ গ্রহণের জন্য মনোনয়ন দান করলাম। সো আপনি যদি কোনো সময় যেই প্রতিবন্ধীর ভাতাটা গ্রহণ করতে যাচ্ছেন তিনি যদি কোনো সময় মৃত্যুবরণ করে থাকেন, তার পরবর্তী জেনারেশনকে এই ভাতাটি গ্রহণ করতে পারবেন। সো সেটার জন্য যে কোনো একজন ব্যক্তির, আপনার খুবই সন্নিকটে যে কোনো একজন ব্যক্তির নমিনি হিসেবে আপনি তাহার ছবি এবং তাহার যে ঠিকানা এবং সম্পর্ক অবস্থানটা উল্লেখিত করতে পারেন। আমি কমান্ডে আপনাদের মাঝে সেই বিষয়সমূহ কোন কোন বিষয়সমূহ উল্লেখিত করতে হবে সেই বিষয়সমূহ উল্লেখিত করছি। সো প্রথম দিকে আপনি যে ব্যক্তিটির নমিনি দিচ্ছেন, সো সেই ব্যক্তিটির নামটি ছবির পেছনে উল্লেখিত করে তাহার ছবিটি এই জায়গাতে উল্লেখিত করবেন পাসপোর্ট সাইজের। এর পরবর্তী লেখা আছে নমিনির নাম ও ঠিকানা, তাহলে নমিনির নাম এবং তাহার ঠিকানা, তিনি কোন জেলায় বসবাস করেন এবং কোন থানায় এবং কোন বাড়িতে এবং কোন গ্রামে, সো সেই বিষয়সমূহ এই জায়গাতে সংক্ষেপে উল্লেখিত করবেন। এর পরবর্তী ভাতাভোগীর সাথে সম্পর্ক, যিনি নমিনি হিসেবে মানে আপনি প্রথম দিকে যার নামটি উল্লেখিত করছেন এবং তাহার সাথে কিসের সম্পর্ক বা কোন ধরনের সম্পর্ক, সো সেটার ক্ষেত্রে আপনি এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, যেই হোক না কেন সেই সম্পর্কটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী মনোনীত ব্যক্তির নমুনা স্বাক্ষর, এবং যে ব্যক্তিটি নমুনা হিসেবে আপনি উল্লেখিত করছেন নমিনির, সেই ব্যক্তিটির নামটি এখানে উল্লেখিত করতে বলবেন স্বাক্ষর হিসেবে। এর পরবর্তী ভাতাভোগীর প্রতি স্বাক্ষর বা টিপ সহ সেই ব্যক্তিটির এখানে স্বাক্ষর উল্লেখিত করতে হবে এবং পাশাপাশি সেই ব্যক্তিটির টিপসহি সহ উল্লেখিত করতে হবে। এর পরবর্তী শনাক্তকারীর নাম ও স্বাক্ষর শিলমোহর। এখন আপনি যেই আবেদনপত্রটি দিতে যাচ্ছেন, তো সেই আবেদনপত্রটি কার মাধ্যমে আপনি সেটা শনাক্ত করতে পারেন, সো সেই ব্যক্তিটাই হচ্ছে, আপনি চাইলে আপনি যে সমাজে বসবাস করতেছেন, সো সেই সমাজের কাউন্সিলর হতে পারে, না হয় আপনার ওয়ার্ড মেম্বার যিনি আছেন, সো সেই ব্যক্তিটির স্বাক্ষর এবং শিলমোহর সহ এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী লেখা আছে আপনার অনুগত আবেদনকারীর স্বাক্ষর, আপনার অনুগত আবেদনকারীর স্বাক্ষর ও টিপস আবেদনকারীর নাম। এখন যে ব্যক্তিটি আপনি প্রথম ক্ষেত্রে যে ব্যক্তিটির নামটি উল্লেখিত করছেন, সো সেই ব্যক্তিটির নাম এবং তাহার স্বাক্ষর এবং টিপসহি সহ উল্লেখিত করবেন। এর পরবর্তী 19 নম্বরে উল্লেখিত আছে আবেদনকারীর বর্ণনা সত্য তিনি অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির যোগ্য বা অযোগ্য, তাকে এই ভাতা প্রদান করা যেতে পারে। তো এর পরবর্তী লেখা আছে ইউপি সদস্য, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কাউন্সিলের স্বাক্ষর। তো এখন যদি আপনি জাস্ট সেটা যদি উপজেলা পর্যায়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এলাকার ওয়ার্ড মেম্বারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাহার স্বাক্ষরশীল মুহূর্ত এই জায়গাতে উল্লেখিত করতে পারেন। এর পরবর্তী উল্লেখিত আছে মঞ্জুরিকারী কর্তৃপক্ষের স্বাক্ষর, সমাজ সেবা কর্মকর্তা নামের শিল সহ। এখন আপনি যেই কার্যালয়ে সেই আবেদনপত্রটি প্রেরণ করতেছেন, সো সেই জায়গাতে গিয়ে এবং যে কার্যালয়ে প্রেরণ করবেন সেই জায়গায় গিয়ে তাদের কাছ থেকে তাদের সাথে যোগাযোগ করে যে কার্যালয়ে মানে আপনি যে কার্যালয়ে সেই আবেদনপত্রটি প্রেরণ করবেন সেই কার্যালয়ে যে কোনো কর্মকর্তার মঞ্জুরিকারীর স্বাক্ষর এবং শিলমোহর সহ সেটি কি করতে হবে, এই জায়গাতে উল্লেখিত করতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে যে বিষয়সমূহটি শেয়ার করেছি, সেই বিষয়সমূহটি সেই আবেদনপত্রটি আপনারা আপনার নিকটস্থ উপজেলা কেন্দ্রিক যে লাইব্রেরি রয়েছে বা অফিস কেন্দ্রিক স্টেশনারি বিক্রি করার জন্য যে দোকানগুলি রয়েছে তাদের কাছ থেকে সেই পত্রটি সংগ্রহ করতে পারেন বা উপজেলা কেন্দ্রিক কার্যালয়ে গিয়ে সেই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন।
ভিউয়ার্স, এই পর্যন্ত আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি সমূহ ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনার সহপাঠীদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন চিহ্নটিতেও ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।